একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি কিভাবে স্পন্সরশিপ ডিলস পাবেন, পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটা স্পন্সরশিপ ডিলের প্রসেসটা কী হয়, কিভাবে আপনি কত টাকা আর্ন করতে পারেন স্পন্সরশিপ ডিল থেকে, এখানে প্রাইসটা কিসের উপর ভ্যারি করে এবং আরও বেশ কিছু স্ট্র্যাটেজি নিয়ে ফার্স্ট টু লাস্ট এই সেশনে আমি ডিসকাস করব। যারা এই কন্টেন্ট থেকে স্পন্সরশিপ ডিলের মাধ্যমে আর্ন করতে চান, হোপফুলি এই সেশনের পর তারা একটা ক্লিয়ার কাট আইডিয়া পাবেন যদি আপনারা একদম এখন স্টার্ট করে থাকেন। সো ফার্স্ট জিনিস হচ্ছে ব্র্যান্ড অ্যান্ড এজেন্সি। ইউজুয়ালি বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের কোনো একটা ক্যাম্পেইন নামানোর সময় তারা একটা এজেন্সিকে হায়ার করে, এন্ড এজেন্সি ইন্টার্ন আপনাকে কল দেয়, বলবে যে ভাইয়া আমাদের এক্স একটা ব্র্যান্ড আছে, ওয়াই প্রোডাক্টকে প্রমোশন করতে হবে, আর ইউ ইন্টারেস্টেড টু ওয়ার্ক অর নট। সো ইউজুয়ালি আপনি এজেন্সির কাছ থেকে কল পাবেন যদি এটা বড় কোম্পানি হয়। ইন সাম কেসেস ব্র্যান্ডের ইনহাউসেও কাজ থাকে, সো তারা ইনহাউস পুরো প্রক্রিয়াটা করে, বাট ইউজুয়ালি আপনি এজেন্সির কাছ থেকে কলটা পাবেন এবং কল পাওয়ার পর আপনাকে ব্রিফ দেওয়া হবে, তারপর আপনি বলবেন যে আপনি কাজ করতে চান নাকি না। এজেন্সি বলতে এশিয়াটেক 360 আছে, গ্রে, তারপর বিটোপি, অ্যানালাইজেন। সো বাংলাদেশে অনেক দারুণ এজেন্সি আছে যারা অসাধারণ সব কাজ করছে। সো এজেন্সি থেকে অনেক সময় কল পাবেন, এবং এজেন্সি যারা স্টার্ট করছে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ একটা এজেন্সির কাছে কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের কাজ থাকে। সো আপনি যদি এজেন্সির কাছে ভালো কাজ ডেলিভার করেন এবং এজেন্সির ভাই ব্রাদাররা যদি আপনাকে খুব পছন্দ করে, তাহলে আপনাকে আরও অনেক ব্র্যান্ডের সাথে কানেক্ট করিয়ে দেবে কিন্তু তারা। সো ইউল হ্যাভ এ লট অফ অপরচুনিটিস। আর ব্র্যান্ডের সাথে যখন আপনি কাজ করবেন, হয়তো ব্র্যান্ড ডিরেক্টলি আপনার সাথে যোগাযোগ করলো, ইন দ্যাট পার্টিকুলার কেস আপনাকে হয়তো ইয়ার লং কন্ট্রাক্ট দিল, সম্পর্ক খুবই ভালো। সো একটা ব্র্যান্ডের সাথে আপনার বেশ ভালো সম্পর্ক, ভালো মতো কাজ করছেন। আর এজেন্সিতে ভালো কাজ করছেন, যদি ভালো কাজ করেন তাহলে আরও অনেকগুলো ব্র্যান্ডের সাথে আপনি এক্সপোজড হওয়ার সুযোগ থাকবে। অ্যান্ড একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি কাজ করছেন সেম ইন্ডাস্ট্রিতে কম্পিটিং দুটো ব্র্যান্ডের সাথে একসাথে আপনি কাজ করতে পারবেন না, এটাকে নন কম্পিট ক্লজ বলে অনেক জায়গায়। সো আপনি ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে ডিফারেন্ট ব্র্যান্ডের জন্য অ্যাম্বাসেডার হতে পারেন, যেটাতে নন কম্পিট, বাট সেম ইন্ডাস্ট্রিতে মাল্টিপল কম্পিটিং ব্র্যান্ডের জন্য আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার কিন্তু হতে পারবেন না, ইউজুয়ালি কন্ট্রাক্ট ওয়াইজ ওটা লেখা থাকে। সো মেক শিওর যে আপনি ওটা কন্ট্রাক্ট সাইন করার আগে খেয়াল রাখেন যে আপনি অন্য কোনো ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড নাকি না। এখন আপনাকে যখন নক করা হবে একটা স্পন্সরশিপ ডিলের জন্য, ফার্স্ট আপনাকে ব্রিফ দেওয়া হবে যে এই প্রোডাক্ট এত তারিখে এই ক্যাম্পেইনের জন্য লঞ্চ করা হবে, সো আপনি কি এটা দিতে পারবেন নাকি না। ওকে, ঠিক আছে। তারপর আপনি নেগোশিয়েট করবেন যে কত প্রাইস চাচ্ছেন, কী চাচ্ছেন না অ্যান্ড স্টাফ। তারপর নেগোসিয়েশন পর যখন প্রাইস ফিক্স হবে, আপনি ওয়ার্ক অর্ডার পাবেন, তখন আপনি ওয়ার্কে নেমে যাবেন। আপনি হয়তো বা কার্টুন ডেলিভার করছেন, কিংবা আপনি হয়তো ভিডিও কিংবা স্ট্যাটিক কিংবা ফটো, যেটা আপনার কাজ। এরপর ফিডব্যাক আসবে, কিছু ক্ষেত্রে আপনি 30টা ফিডব্যাক পাবেন, কিছু ক্ষেত্রে একবার ফিডব্যাকে হয়ে যাবে। সো ফিডব্যাক একটা ভেরি নর্মাল প্রসেস কিন্তু, বাট এটা অনেকের জন্য অনেক ফ্রাস্ট্রেটিং হয়ে যায়। ফাইনালি ওই জিনিসটা লাইভ হবে, যখন ফিডব্যাক ফাইনাল হবে গ্রিন সিগন্যাল পাবেন, অ্যান্ড লাইভে যাওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। 15 দিন হতে পারে, 30 দিন হতে পারে, 45 দিন হতে পারে, এটা নাম্বারটা আপনাকে ডেটটা জানিয়ে দেওয়া হয়। আমি কুইকেস্ট পেয়েছি হচ্ছে কাজটা করার আগে আমি পেমেন্ট পেয়ে গেছি, এমন আছে, অ্যান্ড কাজ করার 3 বছর পরও পেয়েছি, এমনও আছে। সো রেঞ্জটা অনেক বড়, অ্যান্ড ডিপেন্ডস অন দ্য পিপল হু ইউ আর ওয়ার্কিং উইথ। এখন আসি হচ্ছে যে এই পার্টগুলো খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট জিনিসটা ক্ল্যারিফাই অ্যাবাউট দ্য পেমেন্ট, অর্থাৎ পেমেন্ট জিনিস অনেক ক্লিয়ার করতে পারে না, এটা খুবই হাস্যকর একটা জিনিস যে পেমেন্ট সব কিছু নিয়ে তারা কথা বললো, বাট পেমেন্টের কথাটা তারা বলতে পারে না। সো আপনি যদি টাকা পয়সা পেমেন্ট এই কথাগুলো বলতে যদি সমস্যা হয়, একটা বাক্য আপনি শিখে রাখেন, সেটা হচ্ছে ভাই লেটস টক অ্যাবাউট দ্য রিমিউনারেশন। ঠিক আছে, সম্মানী, চলেন সম্মানীটা নিয়ে কথা বলি। যদি আপনার টাকা পয়সা মেনশন করতে লজ্জা লাগে, তাহলে আপনি এটাই বলে ফেলতে পারেন, তাহলে কনভারসেশনটা আগাবে। সেকেন্ড জিনিস হচ্ছে প্লিজ এটা একদম ক্লিয়ার রাখবেন যে আপনার প্রজেক্টে যে পেমেন্ট, ওইটা কি ট্যাক্স ইনক্লুডেড নাকি ট্যাক্স এক্সক্লুডেড। যদি ট্যাক্স ওটার উপর না দেয়, আপনার কিন্তু যখন ব্যাংকে আসবে তখন কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। সো অনেক সময় ওটা মেনশন করে দেওয়া থাকে, কিংবা মনে করেন আমি 50,000 পেমেন্ট পাবো, তো যদি ওটার উপর ট্যাক্স দেওয়া না হয়, আমাকে তারা এক্সট্রা 5,000 দেয়, কারণ ওই ট্যাক্স তাদের কেটে নেওয়া উচিত, বা যেহেতু কাটছে না আমাকে ওরা এক্সট্রা 5,000 দেয়, যেন আমি যখন ব্যাংকে জমা রাখবো ওইখান থেকে 5,000 টাকা আমি ট্যাক্স দিয়ে দিই। সো ট্যাক্স আপনি দিবেন নাকি তারা দিবে, প্লিজ এটা কন্ট্রাক্টটা সাইন করার আগে ক্লিয়ার করে রাখবেন। অ্যান্ড কিপ এ ফর্মাল রেকর্ড, যে কিছুই কাজ করছেন না কেন, একটা ইমেল কিংবা একটা ওয়ার্ক অর্ডার যেন আসে কাজটা শুরু করার আগে। ওয়ার্ক অর্ডার ছাড়া যদি কাজ আপনি শুরু করেন, সম্পূর্ণ রেসপন্সিবিলিটি কিন্তু আপনার উপর। আর পেমেন্ট অপরচুনিটিস, কিছু ক্ষেত্রে কিছু লোকাল কোম্পানিজ, লোকাল ব্র্যান্ডস হয়তো আপনাকে কাজ শুরু করার আগেই পেমেন্টটা দিয়ে দিবে, উইচ ইজ ভেরি নাইস, তার আগে আপনাকে পেমেন্ট দিয়ে দেয়। অ্যান্ড ইন সাম আদার কেসেস ইউজুয়াল প্র্যাকটিস হচ্ছে আপনার কাজটা করার
একটা নির্দিষ্ট কার্য দিবস পর 15 দিন, 30 দিন, 45 দিন এরকম তারা বলে দেয়, স্পেসিফাই করে দেয় এতদিনের মধ্যে আপনি পেমেন্টটা পাবেন। এবং আপনি হয়তো MFS দিয়ে পেমেন্ট নিতে পারেন। এখন বেশ যে সুবিধা হয়েছে যে আপনার যদি 10,000, 12,000, 20,000 এই অ্যামাউন্ট হয় তাহলে অনেকে MFS দিয়ে পাঠিয়ে দেয়, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দিয়ে তারা টাকাটা পাঠিয়ে দেয়। ইন আদার কেসেস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস যাবে। ইউজুয়ালি বড় বড় কোম্পানি এজেন্সি আপনাকে ডিরেক্ট ক্যাশটা ইউজুয়ালি দেওয়ার কথা না, তারা আপনাকে চেক দেবে। আর লোকাল কোম্পানিসের ক্ষেত্রে আপনি ক্যাশ চাইলেও পেতে পারেন। সো অনেকগুলো অপশনই অ্যাভেলেবেল, এটা আপনার নেগোসিয়েশনের উপর কিন্তু হাইলি ডিপেন্ড করবে। এবং এখানে একটা জিনিস বলে রাখি, পেমেন্ট অপরচুনিটিস ক্ষেত্রে একটা বড় অপরচুনিটি হচ্ছে আপনাকে হয়তো বা 50,000 টাকা দেওয়ার কথা, বাট তাদের কাছে হয়তো বা একটা পণ্য আছে যেটা বাজার দর হচ্ছে 80, বাট তারা আপনাকে কস্ট অফ গুডসে দিয়ে দিতে পারে। অর্থাৎ মনে করেন আপনি একটা মোবাইলের জন্য ভিডিও বানালেন, এখন আপনার পেমেন্ট হচ্ছে 50,000, বাট যেই মোবাইলটা আপনি বানাচ্ছেন ওটার বাজার দর হচ্ছে 80, বাট কোম্পানি বানাতে লেগেছে হচ্ছে 40,000। সো আপনি পেমেন্ট চাইতে পারেন যে ভাই আমি 50,000 টাকা পেমেন্ট না নিয়ে আমি মোবাইলটা নিব। সো আপনি 80,000 টাকার প্রোডাক্ট পাচ্ছেন, আপনি জিতছেন। অন্যদিকে কোম্পানি 10,000 টাকা কমে জাস্ট কস্ট অফ গুডসে আপনাকে একটা জিনিস দিয়ে দিচ্ছে, 50,000 না দিয়ে 40,000 টাকা জিনিস দিয়ে আপনাকে পেমেন্টটা করে ফেলতে পারছে। সো অলওয়েজ লুক ফর অপরচুনিটিস, যে আপনি যদি ওই ব্র্যান্ডেরই কোনো জিনিস দরকার, আপনি চাইলে ওদের কাছে টাকা কিংবা ক্যাশ নিয়ে ওর চেয়ে বেশি ভ্যালুর জিনিস কিন্তু ইজিলি নিয়ে ফেলতে পারেন। সো পেমেন্ট অপরচুনিটিস অলওয়েজ এক্সপ্লোর করবেন অ্যান্ড কিপ ইট ক্রিস্টাল ক্লিয়ার। এবং অনেক ক্ষেত্রে হয় যে পেমেন্ট হয়তো আপনাকে দেবে না, তারা বলবে যে ভাই আমরা জিনিস পাঠাবো। ইউজুয়ালি স্মল ইনফ্লুয়েন্সারদের জন্য এটা বেশি অ্যাপ্লিকেবল। তাদেরকে হয়তো 2,000 টাকা, 5,000 টাকা না দিয়ে তারা ওই ভ্যালুয়েশনের একটা প্রোডাক্ট কিংবা গুডি ব্যাগ তাদেরকে পাঠিয়ে দিবে। সো তখন আপনি ওই পেমেন্টটা ওই গিফট হিসেবে নিয়ে তারপর এটা স্পন্সর করবেন আর কি। সো পেমেন্ট ইটস আপ টু ইয়োর নেগোসিয়েশন যে আপনি কীভাবে করবেন। এবং আরও কিছু স্ট্র্যাটেজি আমি পরে দেখাবো। এখন জিনিস হচ্ছে আপনি কত চার্জ করবেন। একটা জিনিস ক্লিয়ারলি বলে রাখি, এই যে জিনিসগুলো কিন্তু খুবই সাবজেক্টিভ। এটা জাস্ট একটা জাস্ট ড্রাফট একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এই নাম্বারগুলো দেখেছি, এটা অ্যাকচুয়াল রিয়েল নাম্বার না। মনে করেন আপনার 25,000 ফলোয়ার আছে, ঠিক আছে? সো এটার জন্য আপনি পার পোস্ট 2,000 থেকে 5,000 পেতে পারেন। 50,000 থাকলে 10,000 পেতে পারেন। আপনার মনে করেন 2.5 লাখ ফলোয়ার, পার পোস্ট 20,000। 5 লাখ অ্যাবভ ফলোয়ার আপনি 50K পেতে পারেন। এখন একটা জিনিস মনে রাখা দরকার যে আপনি মনে করেন 25,000 ফলোয়ার আপনার আছে, আপনি হয়তো বা 20,000 টাকারও প্রজেক্ট কিন্তু পেয়ে বসতে পারেন। কারণ আপনি মনে করেন রিয়েল এস্টেট বিক্রি করছেন কিংবা গাড়ি বিক্রি করছেন। সো আপনার কাস্টমারের ভ্যালুটা অন্য লেভেলের। আপনি যে অডিয়েন্সটা গ্যাদার করেছেন সেই অডিয়েন্সকে টার্গেট করে অ্যাড দিতে হলে এর চেয়ে অনেক বেশি খরচ হয়। তাই হয়তো বা তারা আপনাকে আরও বেশি পে করবে বিকজ আপনার অডিয়েন্সটা বেশ ইউনিক। কিংবা মনে করেন আপনার 1 লাখ ফলোয়ার আছে, আপনাকে 15,000 না দিয়ে আরও বেশি দিবে, কারণ আপনি যেই জিনিসটা নিয়ে কাজ করেন ওইখানে আপনি একটা ইউনিক ব্র্যান্ড ক্রিয়েট করেছেন যেটা অন্য কেউ করছে না। যেহেতু আপনার কাজটা অন্য কেউ করতে পারবে না, তাই আপনি আরও বেশি চার্জ করতে পারেন। সো এইখানে অনেকগুলো ফ্যাক্টর আছে যেটা আপনাকে নেগোশিয়েট করে করে বুঝতে হবে যে আপনার জন্য প্রাইসিংটা বেস্ট কোন জায়গায় হয়। অ্যান্ড অনেকে যে সমস্যাটা হয়, তারা ফার্স্টে অনেক আন্ডার প্রাইস করে, অর্থাৎ তারা অনেক কম প্রাইস চায়। তারা ভয় পায় যে আমি যদি বেশি প্রাইস করি তাহলে আমি প্রজেক্টটা হারিয়ে ফেলবো। তো তারা অনেক কম প্রাইস চায়। মনে করেন তাদের 3 লাখ ফলোয়ার সাবস্ক্রাইবার, তারা চার্জ করছে হচ্ছে 10,000। সো পরে তারা যখন আমার সাথে ডিসকাস করে, সেশন নেয়, আমি তাদের গ্রুম করি, যখন ওদেরকে বলি যে ভাই তুমি তো আরও 3-4 গুণ প্রাইস করতে পারতো, তখন আর তারা প্রাইসটা বাড়াতে পারে না বিকজ অনেকে তাদের প্রাইসে জেনে গেছে। এবং তারা যখন প্রাইসটা বাড়াতে চায় তাদেরকে বলে যে ভাই আগের প্রজেক্ট আপনি অনেক কমে করেছেন। সো ওইখান থেকে বের হওয়ার অনেক উপায় আছে, ওটা অনেক নেগোসিয়েশন করতে হয়, বাট ওইটা এখন মেইন জিনিস না। আমরা এখন দেখি যে কোন কোন জিনিসের উপর আপনার প্রাইসটা ভ্যারি করে। ফার্স্ট জিনিস হচ্ছে লেন্থের উপর, আপনার কন্টেন্টটা কত বড়। ফর এক্সাম্পল, আপনি একটা ছবি দিতে যত না আপনার খরচ হবে, আপনি তার চেয়ে বেশি পাবেন যদি আপনি একটা কার্টুন ড্র করে দেন। কিংবা আপনি মনে করেন ভিডিও ফার্স্ট 3 সেকেন্ড একটা জিনিস স্পন্সরশিপ বললেন, এটার জন্য 1 অ্যামাউন্ট পাবেন। আরেকটা হচ্ছে পুরো 10 মিনিট ধরে প্রোডাক্টের গুণগান করলেন, ওটার জন্য আরও বেশি আপনি পেমেন্ট পাবেন। প্রোডাকশন ভ্যালুর উপর কিছু জিনিস জাস্ট আপনি মুখে বলছেন, রেকর্ড হয়েছে, শেষ। আর কিছু প্রোডাকশনের ক্ষেত্রে এডিট করতে হয়। সো আপনি যদি এডিট করতে হয়, এক্সট্রা জিনিসপত্র বসাতে হয়, অ্যানিমেশন, ওটার জন্য আপনি বেশি চার্জ করতে পারবেন। প্ল্যাটফর্মের বিষয়টা ইম্পর্টেন্ট। এর কারণ হচ্ছে আপনি খালি নিজের প্ল্যাটফর্মে দিচ্ছেন, তাহলে তো আপনি ওই ব্র্যান্ডের জন্য প্রমোশনে দিচ্ছেন, আপনি এক্সট্রা চার্জ করবেন। আপনি যদি খালি অন্য ব্র্যান্ডের জন্য কন্টেন্ট বানিয়ে দেন, যেটা খালি অন্য ব্র্যান্ডের পেজে প্ল্যাটফর্মে যাবে, তাহলে আপনি তাদের মডেল হিসেবে কাজ করছেন অনেকটা। সো প্রাইস আর একটু কম হবে। কারণ আপনি যদি নিজের প্ল্যাটফর্মে দেন তাহলে আপনি প্রমোশনালও একটা ভ্যালু চার্জ করবেন তাদের কাছ থেকে। ফাইনালি আসে হচ্ছে ফর্ম্যাট, আপনি কোন ফর্ম্যাটে করছেন। ছবি হলো এক ধরনের প্রাইসিং, স্ট্যাটিক পিকচার। আপনার ভিডিও হলো আরেকটু বেশি।
আপনি মনে করেন লাইভ গেলেন, লাইভ হলো আরেকটা, এবং লাইভ মনে করেন অন্য প্ল্যাটফর্মে করে যাচ্ছেন। সো অন্য প্ল্যাটফর্মে যদি আপনি লাইভে যান তাহলে আপনি হোস্ট হিসেবে মনে করেন যাচ্ছেন, তখন হোস্ট হিসেবে আপনি চার্জ করবেন। সো ফর্মেট, প্ল্যাটফর্ম, প্রোডাকশন, প্রোডাক্ট লেন্থ, এই সবগুলোর উপর প্রাইস ভ্যারি করে। যেটা যত বেশি কঠিন, যত বেশি টাইম কনজিউমিং, যত বেশি ইউনিক, সেটা প্রাইস তত বেশি। এরপর আসি হচ্ছে সবার একটা প্রাইস কার্ড রেডি করা। এই জিনিসটা অনেকেই করে না, যে আপনি প্রতিটা সার্ভিস যে করছেন যেন তাদেরকে জিজ্ঞাসা না করতে হয় যে এইটার জন্য কি, এটার জন্য কি, এটা কি, সবগুলোর জন্য প্রাইস বলে দেন। যে আপনার মনে করেন 3 লাখ ফলোয়ার আছে, ঠিক আছে, ফেসবুকে। সো আপনি পার ফেসবুক ভিডিও স্পন্সরশিপের জন্য 30K নেন, ইউটিউবে 30K, ইনস্টাগ্রামে 15K, স্টোরিজ দেওয়ার জন্য 12K, মডেলিং অর্থাৎ অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য 10K চার্জ করেন। সো ফার্স্টে একদম তারা ক্লিয়ার হয়ে গেল যে আপনার প্রতিটা জিনিসের জন্য কী কী লাগবে। এবং আপনি কিছু প্যাকেজ দিতে পারেন যে ভাই ফেসবুক, ইউটিউব ইউজুয়ালি মানুষ একসাথে নেয়, একসাথে নিলে ভাই 60K চার্জ করবো না, তখন আমি 25K 50K এর মধ্যে দুইটা দিয়ে দিব আমি। সো অনেক সময় হয় কি যে একটা ব্র্যান্ড মনে করেন তাদের বাজেট হচ্ছে 20K, বাট তারা আপনার কাছ থেকে কাজ চাচ্ছে। সো 30K যদি আপনি অফার করেন যে ভাই ফেসবুক ভিডিও, ইউটিউব ভিডিও, তারা হয়তো পারবে না। বা তারা যদি দেখে যে ভাই আচ্ছা আপনার তো ইনস্টাগ্রাম অপরচুনিটি আছে, স্টোরিজে দেওয়ার অপরচুনিটি আছে, মডেলিং করার অপরচুনিটি আছে, তাহলে তো ওই প্যাকেজটা তাদের বাজেটের মধ্যে আপনাকে হায়ার করতে পারবে। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আপনি আপনার ফ্লেক্সিবিলিটি তাদের সাথে শেয়ার করেন, সো দ্যাট তারাও তাদের বাজেট অনুযায়ী আপনাকে হায়ার করতে পারে। অ্যান্ড ইন সাম কেসেস আপনি অবাক হবেন এটা জেনে, আমার মনে হয় অত অবাক করে না, বাট এটা হয়, সেটা হচ্ছে যে তারা ফুল প্যাকেজটা নেবে। যে আরে নাইস তো ভাই, আপনার তো সব কিছুই দেওয়া যায়, তাহলে একটা পুরো দিনের জন্য আমি পুরো প্যাকেজটা নিব। সো আপনি প্রথমে চাচ্ছিলেন একটা ভিডিও স্পন্সরশিপ নিতে 30,000, বাট পরে দেখলেন যে আপনি প্রায় 1 লাখ টাকার জিনিসের প্যাকেজ তাদের কাছে অফার করছেন। সো তখন আপনি ডিসকাউন্টে অ্যাগ্রি করবেন যে হ্যাঁ আমরা 80,000 অ্যাগ্রি করি, 80,000 আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, স্টোরি, মডেলিং সব কিছু, সব প্ল্যাটফর্ম আমরা দিয়ে দেবো। সো আপনি স্টার্ট করলেন 30,000 দিয়ে, নেগোশিয়েট করে শেষ করলেন হচ্ছে 80,000-এ। সো পুরোটা ডিপেন্ড করে যে আপনি কত সুন্দর নেগোশিয়েট করছেন, কীভাবে জিনিসটা প্রেজেন্ট করছেন, এবং আপনি আপনার নিজের ভ্যালু কতটা ভালো মতো বুঝতে পারেন। সো দ্যাটস দ্য এন্টায়ার প্রসেস টেকনিক্যালি, যে আপনাকে ফার্স্টে নক দিবে, নক দিয়ে আপনার সাথে কথাবার্তা বলবে, তারপর ডিসাইড হবে আপনি এটা চার্জ করবেন, কাজটা ডেলিভার করবেন আপনার ট্যালেন্ট অনুযায়ী, তারপর ওগুলো ডেলিভার হওয়ার পর এটা আপনি পেমেন্টে কালেক্ট করবেন। সো এইভাবেই স্পন্সরশিপ ডিলস কাজ করে। সো এই পুরো প্রসেসটা ছিল হচ্ছে যখন ব্র্যান্ড এবং এজেন্সি আপনাকে অ্যাপ্রোচ করে। ইউজুয়ালি সবসময় এই জিনিসটা হয় না, অনেক সময় আপনাকে ব্র্যান্ড কিংবা এজেন্সিকে অ্যাপ্রোচ করতে হবে। সো ওই পুরো পিচ করার প্রসেসটা কীভাবে তাদেরকে কনভিন্স করতে হয়, কীভাবে প্রজেক্ট আনতে হয়, ওটা নেক্সট সেশনে আমরা ডিসক্রাইব করবো, যেখানে আমরা রিয়েল লাইফ কেস, রিয়েল লাইফ একটা পিচ প্রেজেন্টেশন প্রজেক্ট নিয়ে আমরা আলোচনা করবো যে ফার্স্ট টু লাস্ট কীভাবে যেতে হয়। সো এই সেশনে আমরা দেখলাম যে ফার্স্ট হাফ যদি ব্র্যান্ড কিংবা এজেন্সি আপনাকে অ্যাপ্রোচ করে কীভাবে পুরো কাজটা হয়। অ্যান্ড ওভারঅল আই নিড টু ফোকাস অ্যান্ড স্ট্রেস অন ওয়ান থিং, সেটা হচ্ছে যে আপনি যত প্রফেশনাল হবেন কাজগুলোতে, যত বেশি ক্লিয়ার কাট থাকবেন, তত আপনার জন্য বেটার। ইউজুয়ালি আমি যেটা দেখি অনেক কন্টেন্ট ক্রিয়েটার তারা হয়তো ভ্যালু পাচ্ছেন না, কিংবা জায়গা করে নিতে পারছেন না, কিংবা কনসিস্টেন্ট থাকতে পারছেন না, জাস্ট বিকজ তার প্রফেশনাল না। অনেকে এই জিনিসটাও হয় যে অনেকে ফলোয়ার হওয়ার পর তাদের মধ্যে একটা অহমিকা চলে আসে যে আমার তো অনেক ফলোয়ার, সো আমাকে কেন এত বেশি করতে হচ্ছে। বাট ইন রিয়ালিটি there are lots of content creators, সামনে ইন্ডাস্ট্রিতে আরও অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যাবে। সো আপনি যত হাম্বল অ্যান্ড যত বেশি প্রফেশনাল হতে পারবেন, সেটা আপনাকে তত বেশি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে ফর শিওর। সো দ্যাটস অ্যাবাউট ইট, দ্যাটস হাউ ইউ গেট স্পন্সরশিপ ডিলস, এবং এইভাবে পুরো প্রসেসটা আপনার সামনে আসবে। এর মধ্যে অনেকগুলো ভ্যারিয়েবল ডিফারেন্ট হতে পারে, বাট ওভারঅল প্রসেসটা এটাই। অ্যান্ড সবসময় চেষ্টা করবেন যে না এমন ব্র্যান্ডের সাথে আপনি কাজ করেন যেটা আপনার কাজের সাথে যায়। আপনি গাড়ির কাজ করেন, সো গাড়ির ব্র্যান্ড যদি আপনাকে স্পন্সর করে তাহলে বেস্ট। আপনি অন্য কোনো কসমেটিক্সের কাজ করছেন, আপনি বিভিন্ন মেকআপ রিভিউ করছেন, কসমেটিক্সের ব্র্যান্ড আপনাকে স্পন্সর করলে বেস্ট। সো ইউজুয়ালি যদি একটা কোহেরেন্স থাকে পার্সোনাল ব্র্যান্ড এবং অ্যাকচুয়াল স্পন্সরিং ব্র্যান্ডের মধ্যে যদি একটা মিল থাকে, দ্যাট গিভস ইউ দ্য বেস্ট রেজাল্ট আর কি। আই উইশ ইউ অল দ্য বেস্ট। আশা করি আপনারা যারাই অনলাইনে কাজ করছেন, যতটুকুই কাজ করছেন, যত প্যাশনের সাথে কাজ করছেন না কেন, আপনাদের যেন একটা বাইরে থেকে পৃষ্ঠপোষকতা আসে, বাইরে থেকে যেন একটা স্পন্সরশিপ আসে। অ্যাটলিস্ট লং টার্মে যদি আপনি একটা প্ল্যান না থাকে, অ্যাটলিস্ট শর্ট টার্মে যেন আপনি একটা স্পন্সরশিপ পান অ্যান্ড পুরো প্রসেসের সম্পর্কে আপনি যেন অবগত থাকেন। আমরা যত এগুলো জিনিস এক্সপ্লোর করব তত আপনার জন্য বেটার। অ্যান্ড আপনি যত কাজ করবেন আপনার নেগোশিয়েশনটা তত বেটার হবে, আপনার নেটওয়ার্কটা তত বেটার হবে, এবং আপনি তত দ্রুত কাজ পাওয়া শুরু করবেন, এবং তত আপনি অভ্যস্ত হয়ে যাবেন। কিছু ভুল আপনি অফকোর্স করবেন, আমি নিজেও করেছি, আমরা সবাই করি, বাট ওই ভুল করতে করতে আপনি শিখবেন। অ্যান্ড
ইন দ্য প্রসেস যতটা হাম্বল থাকতে পারেন, প্রফেশনাল থাকতে পারেন, সেটা তত বেশি ভালো কাজে দেবে। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার, ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট সেশন।